সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির 14 পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। মন্দাকিনী খবর পাঠিয়েছেন। বড়বাবু সঙ্গে সঙ্গে ছুটলেন ভবানীপুরে। ভবানীপুর তখন ঠিক কলকাতা নয়, হাইকোর্টের অরিজিনাল সাইডের বাইরে, রীতিমতন মফস্বল। মন্দাকিনীর এখন উঠে বসার ক্ষমতা নেই, কানে একদম শুনতে পায় না। ঘরে কেউ ঢুকলেই ম্যাগনিফাইং গ্লাস চোখের কাছে এনে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকেন। মৃত্যু খুবই কাছে এসে দাঁড়িয়েছে, তবু এখনও মন্দাকিনীর চেহারায় এক ধরনের অপ্রাকৃত সৌন্দর্য আছে। মাথার চুল ধপধপে সাদা, মুখখানা মোমের পুতুলের মতন, ঠোঁটে পান কিংবা রক্তের লাল লাল ছোপ। এবং সবচেয়ে বিস্ময়কর এই, চোখ দুটো দেখলেই মনে হয় সবসময় সেখানে যেন কিছু একটা কৌতুক খেলা করছে। ময়লা পোশাক কিংবা কম দামি পোশাক তিনি কখনো ব্যবহার করেন না। এখনও তিনি পরে আছেন ঝকঝকে গরদের থান, গলায় হিরে বসানো সাতনড়ি হাড়। বিছানায় আরও অনেক গয়না ছড়ানো। মনে হয় মন্দাকিনীর হুকুমে তার গয়নার বাক্সগুলো কেউ খুলে বিছানায় উপুড় করে ঢেলে দিয়েছে। সব গেছে, কিন্তু গলার আওয়াজটা এখনো নষ্ট হয়নি, অনেকটা শিশুর মতন। হাতের ইশারায় বড়বাবুকে কাছে ডাকলেন। ঘর ভর্তি লোকজন, সবাই নিঃশব্দ। সুরেশ্বরের স্ত্রী শান্তিলতা পায়ে হাত বুলিয়ে দিচ্ছে মন্দাকিনীর। বড়বাবু কাছে এগিয়ে গেলেন। মন্দাকিনী পাশে জায়গা দেখিয়ে বললেন, বস। বড়মা, তোমার কষ্ট হচ্ছে? নিষ্ফল এই প্রশ্ন। মন্দাকিনী কিছুই শুনতে পারেন না। বড়বাবুর দিকে এক দৃষ্টে তাকিয়ে বললেন, অমর, তুই নিমক হারাম, ইতর, তুই ছোট লোক। বড়বাবু একটু হেসে বললেন, বড়মা, আমি কি দোষ করেছি? তোর মুখে আমি মুড়ো ঝাঁটা মারব। মারো। তোর গায়ে জল বিছুটি দিয়ে বাঁদর নাচালে তবে ঠিক হয়। কি দোষ করলুম? তুই এইখানে চুপটি করে বসে থাকবি যতদিন না আমি মরি। যদি এক পা কোথাও যাস তো আমার মাথার দিব্যি রইল। থাকবো, কোথাও যাব না। কিন্তু তুমি এত তাড়াতাড়ি মরবে কেন? আমার রত্নেশ্বর ঠিক তোর বয়সী ছিল। আজ সে বেঁচে থাকলে সে তার মাকে ছেড়ে কোথাও যেতে পারত। সে মরে গেল, আর তুই বেঁচে রইলি কেন? হারামজাদা, তার বদলে তুই মরতে পারলি না? বড় মা, এত কথা বলা তোমার পক্ষে এখন উচিত নয়। তোর মাটা ডাইনি ছিল, তোকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে সরে পড়ল। পরের ছেলে মানুষ করতে গিয়ে আমি নিজেরটাকে বাঁচাতে পারলুম না। মানুষের কপালে এও থাকে, কি পাপ যে করেছিলাম। আমাকে বাঁচিয়েছিলে বলে এখন তোমার অনুতাপ হচ্ছে? তোকে আমার বুকের দুধ খাইয়েছি, নিজের হাতে তোর গুমুত পরিষ্কার করেছি, নাইয়েছি, ঘুম পাড়িয়েছি, নিজেরটাকে যত্ন করতে পারিনি। তাই আমার নিজের ছেলেটা অকালে মারা গেল। কি লাভ হলো তোকে বাঁচিয়ে? বড়বাবুর মনটা বিষণ্ণ হয়ে গেল। মৃত্যুশয্যায় শুয়ে মন্দাকিনী এরকম কথা বলবেন তিনি প্রত্যাশাই করতে পারেননি। তাকে বাঁচিয়ে রাখার জন্য আফসোস করছেন মন্দাকিনী? জীবনের 61 বছর পার হবার পর এই কথা শুনতে হলো? এখন তো আর কিছুই ফেরত দেওয়া যায় না। আস্তে আস্তে বললেন, বড়মা, আমিও তো তোমার ছেলের মতন। মন্দাকিনী কিছুই শুনতে পাচ্ছেন না বলে তার সমস্ত কথাই একতরফা। অনেক সময় বড়বাবুর কথার মাঝখানেই তিনি কথা বলছেন। তীব্রভাবে বললেন, কুলাঙ্গার, কুলাঙ্গার, বিয়ে করে একবার বউকে নিয়ে পেন নাম করতেও আসেনি। সেই ছেলেকে আমি বাঁচিয়ে রেখেছি। সুরেশ্বর কাছে এগিয়ে মন্দাকিনীর দিকে ঝুঁকে ঠোঁটে আঙুল দিয়ে চুপ করার ইঙ্গিত করলেন।
কথা বলা এই সময় সত্যিই ক্ষতিকর। সেই ইঙ্গিত দেখে মন্দাকিনী যেন নতুন রকম কৌতুক পেয়ে গেলেন। চারদিকে তাকিয়ে বললেন, ঘরে কতকগুলো শকুন বসে আছে। আমি মরলেই আমার গয়নাগাটি, কোম্পানির কাগজ সব ছো মেরে নেবার জন্যে রয়েছে। কারুকে কিচ্ছু দেব না, কাঙালিদের বিলিয়ে দেব। অত্যন্ত আঘাত লাগার মতন কথা। সুরেশ্বরের মুখখানা পাংশু হয়ে গেল। দু একজন বেরিয়ে গেল ঘর থেকে। বড়বাবু বিস্মিত হয়ে বললেন, ছি ছি বড়মা, এসব কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সুরেশ্বর তোমার নিজের ছেলে, আর এমন ভালো ছেলে। সত্যি কথাই, সুরেশ্বর মোটেই লোভী প্রকৃতির মানুষ নন, এবং তার মাতৃভক্তিতে কোনো খাদ নেই। মায়ের মৃত্যুর পর তার সম্পত্তি ছেলে পাবে, এ তো স্বাভাবিক ব্যাপার। সারা জীবন মন্দাকিনী তার তেজে সবাইকে কাঁপিয়ে রেখেছেন। তার মুখের ওপর কেউ কোনোদিন কথা বলতে পারেনি। ডার্বি লটারিতে ফার্স্ট প্রাইজ পাওয়ার পর সেই টাকায় স্বামীর সঙ্গে বিলেতেও বেড়াতে গিয়েছিলেন একবার। সেই সময়কার একটা ছবি টানানো আছে দেয়ালে। লাউঞ্জ স্যুট পরা স্বামীর পাশে কালো শাড়ি পরা চেহারা, কাঁধের কাছে একটা ব্রোচ আঁটা। শুধু রূপসী নয়, কতটা তেজস্বিনী ছিলেন তাও ছবি দেখলে বোঝা যায়। এখন মৃত্যুর কাছাকাছি এসে মন্দাকিনী যেন ছটফট করছেন, কিছুতেই হার স্বীকার করতে চান না, অথচ জেনে গেছেন হেরে যেতে হবেই এবার। তাই বুঝি সবাইকে আঘাত করে নিজের অস্তিত্ব বুঝিয়ে দিতে চান। কিছুক্ষণ সবাই নিস্তব্ধ, সূচ পড়লেও বুঝি শোনা যাবে। এ সময় আলমারির মাথায় রাখা সুদৃশ্য কারুকাজ করা ঘড়িটা টুংটাং করে বেজে উঠল, যেন সময় মনে করিয়ে দিল সময় নেই। মন্দাকিনী শান্তিলতার দিকে তাকিয়ে বললেন, বৌমা, তোমরা এখন একটু যাও তো, অমরের সঙ্গে আমার কথা আছে। সবাই বেশ স্বস্তির সঙ্গেই চলে গেল ঘর থেকে। সুরেশ্বর বড়বাবুকে ফিসফিস করে বলে গেলেন, হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে কোন ওষুধটা কিভাবে দিতে হবে। ঘরে এখন শুধু দুজন, ৭৯ বছরের একজন রমণীর পাশে ৬১ বছরের একজন পুরুষ। মন্দাকিনী অবশ্য এমনভাবে কথা বলছেন যেন অমরনাথ একটি ৩-৪ বছরের শিশু। বিছানার ওপর ছড়িয়ে থাকা অলংকারের মধ্যে হাতড়ে হাতড়ে মন্দাকিনী একটা হার তুলে নিলেন। চোখের সামনে এনে সেটাকে পরীক্ষা করলেন ভালোভাবে। তারপর বড়বাবুর দিকে হাত বাড়িয়ে বললেন, নে, এটা তোর বউকে দিবি। বড়মা, আমার স্ত্রী মারা গেছেন অনেক দিন আগে। এই হারটি দিল্লিতে গড়িয়েছিলুম, তোর বউয়ের পছন্দ হবে, নে। কথা বাড়িয়ে লাভ নেই, পরে সুরেশ্বরকে দিয়ে দিলেই হবে, এই ভেবে বড়বাবু হাত বাড়িয়ে হারটা নিলেন। খুব মূল্যবান জিনিস, হাতে নিলেই বোঝা যায়। মন্দাকিনী এবার এক জোড়া বালা তুলে নিয়ে বললেন, এ দুটো দিবি তোর ছেলের বউকে, নে ধর। সে দুটো বড়বাবুকে নিতে হলো। এবার ষড়যন্ত্র করার মতন ফিসফিসিয়ে বললেন, আরও নে, তোর যা খুশি বেছে নে, যত ইচ্ছে নে। বড়বাবু হাতের গয়নাগুলো বিছানার উপর ছুঁড়ে ফেলে বললেন, আমি কিচ্ছু চাই না, তুমি আমাকে এই জন্য ডেকেছ? আমি তোমার কাছ থেকে কখনো কিছু নিয়েছি? তুই আমার বুকের রক্ত শুষে খেয়েছিস, তা তো আর ফিরিয়ে দেবার উপায় নেই। তুই আমার বড় ছেলে, আমি মরলে তুই আমার মুখে আগুন দিবি। রত্নেশ্বর নেই, তুই আছিস। কাল রাত্রিরে সড়কে স্বপ্নে দেখলাম। বড়বাবুর বুকের ভেতরটা ধক করে উঠল। সরোজিনী বড়বাবুর নিজের মায়ের নাম, তার চেহারাটাও তিনি কল্পনা করতে পারেন না। মন্দাকিনী বলে চললেন, সরব ঠিক তেমনি ছেলে মানুষটি আছে, আমি শুধু বুড়ি হয়ে গেছি। সেই রকম শ্যামলা রং, বড় বড় টানা টানা চোখ, নাক ছাবি পরা। আমায় কি বললে জানিস? আমায় বললে, গঙ্গা জল,
তুই আমার ছেলেকে মানুষ করেছিস, আমিও এখন তোর ছেলে রত্নেশ্বরের দেখাশুনো করি। তার কোনো কষ্ট হয় না। সে পান বসন্তে মরেছিল, কিন্তু এখন তার গায়ে কোনো দাগ নেই। সর তার গায়ে হাত বুলিয়ে দেয়। আমি বললুম, সর, আমি কি তোর ছেলেকে মানুষ করতে পেরেছি? সে অমানুষ হয়েছে, সে বিধবা বিয়ে করেছে, সে আমার মুখ দেখতেও আসে না। মন্দাকিনীকে অনেক রকম প্রশ্ন করবার জন্য বড়বাবুর মনের মধ্যে আকুলি বিকুলি করতে লাগলো, অথচ কোনো উপায় নেই। ব্যগ্রভাবে তাকিয়ে রইলেন ওর মুখের দিকে। সর বললে, বিধবা বিয়ে করুক, ম্লেচ্ছ বিয়ে করুক, যা খুশি করুক, তবু তো সে বেঁচে আছে। ওকে তুই বাঁচিয়ে রেখেছিস। ও ছেলে যদি তোর কথার অবাধ্য হয়, তাহলে কান ধরে হিড় হিড় করে টেনে আনতে পারিস না? বড়বাবু অদ্ভুতভাবে হাসলেন। তারপর মাথাটা নুইয়ে এনে মন্দাকিনীকে বললেন, এই তো এখন এসেছি, আমার কান ধরো। মন্দাকিনী শীর্ণ হাতখানি তুলে বড়বাবুর মুখে বোলাতে লাগলেন। বড়বাবু চোখ বুজে ভোগ করতে লাগলেন সেই আদর। জীবনে তিনি নারী সঙ্গ পেয়েছেন, কিন্তু প্রায় অর্ধ শতাব্দী পরে তিনি তার শরীরে পেলেন স্নেহের স্পর্শ। তার শরীর জুড়িয়ে গেল। মন্দাকিনী বড়বাবুর থুতনিতে হাত রেখে বললেন, তুই রোগা হয়ে গেছিস, আমি যখন থাকবো না। বড়বাবু গঙ্গার ঘাটে গিয়ে মাথা নাড়া হলেন। এক কোমর জলে দাঁড়িয়ে তর্পণ করলেন মন্দাকিনীর নামে। তখন তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। ধর্মে তার বিশ্বাস নেই, নিজের বাবা মায়ের পারলৌকিক কাজ তাকে করতেও হয়নি, কিন্তু মন্দাকিনীর মৃত্যুর প্রতিটি আচার অনুষ্ঠান তিনি মেনে চললেন অক্ষরে অক্ষরে। সুরেশ্বরের সঙ্গে একসঙ্গে বসে তিনিও শ্রাদ্ধের মন্ত্র পড়লেন। মধুপাতারিতায়াতে মধুক্ষরন্তি সিন্ধবা, বলতে বলতে তার চোখ দিয়ে অনর্গল জল পড়ে। 11 দিনের দিন খুব ধুমধাম করে নেমন্তন্ন খাওয়ানো হলো। ন্যাড়া মাথা, কোড়া কাপড় পরা, মুগার চাদর গায়ে বড়বাবু নিমন্ত্রিতদের কাছে গিয়ে হাত জোড় করে আপ্যায়ন করতে লাগলেন। খোয়া ক্ষীর পরিবেশন করার সময় বলতে লাগলেন, এটা একটু চেখে দেখুন, এটা আমার মায়ের খুব প্রিয় ছিল। সুরেশ্বরের অনেক আত্মীয় স্বজন বড়বাবুকে চেনেই না। তারা অবাক হয়ে মুখ চাওয়াচাওয়ি করল। মন্দাকিনীর মৃত্যুতে বড়বাবুর জীবনে একটা ইন্দ্রপতন হয়ে গেল। মন্দাকিনীর সঙ্গে তার দেখা হতো খুব কম। মাঝখানে তো বেশ কয়েক বছর কোনো যোগাযোগই ছিল না। তবু মন্দাকিনীর অস্তিত্বই যেন ছিল তার কাছে একটা সান্ত্বনার মতন। এ পৃথিবীতে বড়বাবুকে দেখা হলেই গালমন্দ করার কিংবা তুই সম্বোধন করার আর কেউ রইল না। প্রথম কয়েকদিন তিনি সর্বক্ষণ গুম হয়ে থাকতেন। চিররঞ্জন কোনো সান্ত্বনা দিতে এলেও অবুঝের মতো বলতেন, আমার কেউ নেই, আমার আর কেউ নেই। বড়বাবু এবার সত্যিই যেন একটু বুড়ো হয়ে গেলেন। তার চরিত্রে দু একটি পরিবর্তন দেখা দিল। যেমন তিনি হঠাৎ তার ছেলের দিকে খুব ঝুঁকে পড়লেন। এর আগে তার সঙ্গে সূর্যর কথাবার্তাই হতো খুব কম। ছোট ছেলে মেয়েদের সঙ্গে জমিয়ে গল্প করার স্বভাব তার নয়। সূর্য একাচোরা ধরনের, গম্ভীর প্রকৃতির। কিছুদিন আগে সূর্যকে মারধর করার পর বড়বাবুর সঙ্গে তার কথাবার্তা প্রায় একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। এখন বড়বাবু সূর্যকে বারবার ডেকে পাঠান, তাকে সামনে বসিয়ে নানা রকম কথা বলতে চান। কখনো কখনো নিজ থেকে সূর্যর ঘরে চলে আসেন। তার খাটের ওপর বসে হালকা গলায় জিজ্ঞেস করেন, ভেবে দেখ, তুই পড়াশুনোই করবি না ব্যবসায় লেগে যাবি? আমি কিছু জোর করব না। প্রেসিডেন্সি কলেজের ফর্ম আনিয়ে রেখেছি। সকালে উঠে এক্সারসাইজ করিস। ভোরে যদি উঠতে না পারিস আমি তোকে ডেকে দেব। কল তোলা ছোলা খাবি, পেট ভালো থাকে। যেন বড়বাবু তার রক্ত সম্পর্কের একমাত্র আত্মীয়টিকে আঁকড়ে ধরতে চাইছেন, তার কাছাকাছি আসতে চাইছেন। না হলে এই পৃথিবীতে তিনি সত্যিই একা হয়ে যাবেন। কিন্তু সূর্যর সঙ্গে তার বিচ্ছেদ সম্পূর্ণ হয়ে গেছে এর আগেই। কথাবার্তায় সে সহজ হতে পারে না, মুখ গোঁজ করে বসে থাকে, একটা আধটা উত্তর দেয়। তাছাড়া ওইটুকু বয়সে সে বুকের মধ্যে সব সময় একটা গোপন ব্যাপার বয়ে নিয়ে বেড়াচ্ছে।
অন্যের কাছে সে সহজ হবে কি করে? হরকুমারের মৃত্যুর কথা সে কারুকে বলেনি। তার কোলের ওপর মাথা রেখেই মুখে রক্ত তুলতে তুলতে হরকুমারকে সে মরতে দেখেছে। সূর্য হরকুমারের একটা হাত সর্বক্ষণ চেপে ধরেছিল, পুলিশের অত্যাচারে যে হাতের দুটো আঙুল থ্যাতলানো। তাছাড়া হরকুমারের রিভলভারটাও এখন সূর্যর কাছে, সেটার কথাও কারুকে বলা যাবে না। এই গোপনীয়তা পাষাণ ভার হয়ে তার বুকে চেপেছিল। মন্দাকিনীর মৃত্যু সংবাদে সূর্যর মনে একটুও দাগ কাটেনি, কারণ মন্দাকিনীর অস্তিত্ব সম্পর্কেই সে আগে অবহিত ছিল না। খুব কাছাকাছি সময়ের মধ্যে দুটি মৃত্যুতে পিতা ও পুত্রের মধ্যে দুরকম প্রতিক্রিয়া হয়েছিল। মন্দাকিনীর উইলে বড়বাবুর নামে ৩৫,০০০ টাকা ছিল। সে টাকা বড়বাবু ফেরত দিতে চেয়েছিলেন, কিন্তু সুরেশ্বর কিছুতেই নিলেন না। তখন বড়বাবু সেই টাকা বাগবাজারের একটি অনাথ আশ্রমে দান করলেন। দানের একটি শর্ত হলো এই যে, পিতৃ পরিচয় নেই এমন অনাথ শিশুকেও যদি কেউ পাঠায়, তাহলেও তার ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয়, বড়বাবু নিজেও সে অনাথ আশ্রম সম্পর্কে উৎসাহী হয়ে উঠলেন। আশ্রমের পরিচালনা, কার্যপ্রণালীর খুঁটিনাটি সম্পর্কেও খোঁজ নিতে লাগলেন। রোজ বিকেলবেলা গিয়ে বসতে লাগলেন সেখানে। ক্রমশ দেখা গেল সন্ধেবেলা আশ্রমের মাঠে এক গাদা ছেলে বড়বাবুকে ঘিরে বসে থাকে। বড়বাবু তাদের নানান রকম গল্প শোনান। এই সময়ে বড়বাবুকে বেশ হাসি খুশি দেখায়। নিজের ছেলেকেও কাছে টানতে না পেরে বড়বাবু অনাথ ছেলেদের সঙ্গে মিশে আনন্দ পাবার চেষ্টা করছেন। এক একটা দিন এমন চমৎকারভাবে আসে, সকালবেলা থেকেই মনে হয় সব কিছুই অন্যরকম। মেঘ নিচু হয়ে নেমে এসেছে, পৃথিবীময় সেই ছায়া। বৃষ্টি নামেনি। মেঘের ছায়ায় সমস্ত বস্তুর চেহারা বদলে যায়। মনে হয় পৃথিবীতে কোনো ভারী জিনিস নেই, সব কিছুই হালকা হালকা। ফুরফুর করছে হাওয়া। গায়ে সিল্কের কাপড়ের ছোঁয়া লাগলে যেরকম লাগে ঠিক সেই রকম। স্কুল ছুটি। সকালবেলা আমরা সুজি দিয়ে লুচি খেলাম। সূর্যোদয় পাশ করার উপলক্ষে বাবা নবীন ময়রার রসগোল্লা এনেছেন। আমরা সবাই খুব আনন্দ করছি, কিন্তু সূর্যোদয় সেই একই রকম গোমড়া মুখ। কাল রাত্রে টেলিগ্রাম এসেছে, সূর্যোদা A1 পেয়ে পাশ করেছে। পাশের খবর শুনলে অন্য সব ছেলেরা কত লাফালাফি করে, অথচ সূর্যোদা এমন ভাব করছে যেন এতে তার কিছু যায় আসে না। বড়দি ফিসফিস করে সূর্যোদাকে বলল, বড়বাবুকে প্রণাম করেছ? পাশের খবর পেলে গুরুজনদের প্রণাম করতে হয়। সূর্যোদা এমনভাবে বড়দির দিকে তাকালো যেন এরকম একটা অদ্ভুত কথা সে জীবনে শোনেনি। ঠিক হয়েছে, ম্যাটিনি শোতে একটা বায়োস্কোপ দেখা হবে। বলাই বাহুল্য, তাতে আমাকে নেওয়া হবে না, কারণ বাংলা বই ছোটদের দেখতে নেই। যাকগে, তার জন্য আমার কোনো দুঃখ নেই। আমি তো 1 পয়সা দিয়ে যখন তখন বায়োস্কোপ দেখতে পারি। আমাদের মোড়ের মাথায় আসে পেতলের একটা গোল বাক্স, ফুটোয় চোখ রাখলেই দেখা যায়। কি যেন একটা যোগ আছে। মা গঙ্গা স্নান করতে যাবেন, আমাকে অবশ্য নিয়ে যেতে হবে না। আমার 2 দিদি যাবে মায়ের সঙ্গে। আমার আরেক জ্যাঠতুতো বোন পান্তুর জ্বর হয়েছে। আমার খেলার সঙ্গী নেই। আমার খুব ইচ্ছে করছিল বিষ্ণুদের বাড়িতে যেতে, কিন্তু আমাকে কে নিয়ে যাবে? চাকর দেশে গেছে। আমি আর 2 মাস বাদেই 9 পেরিয়ে 10-এ পা দেব। আমি একলা যেতে পারি, কিন্তু মা আমাকে কিছুতেই একলা ছাড়বেন না। অথচ রাস্তা আমার চেনা। এই তো আমাদের বাড়ি থেকে খানিকটা গেলেই কর্নওয়ালিস স্ট্রিট, তারপর বাঁ দিকে বেঁকলেই একটুখানি গিয়েই হেদো। হেদোর পাশ দিয়ে গিয়ে বিডন স্ট্রিট পেরিয়ে কাশী ঘোষের থামওয়ালা বাড়ি। সেখানে অনেকগুলো ঘোড়ার গাড়ি থাকে। সেটা পেরিয়ে গেলে যদি এদিকের ফুটপাথ দিয়ে যাই, তাহলে ওদিকের ফুটপাথে পড়বে 2টো থিয়েটার, রংমহল আর শ্রীরঙ্গম। তারপর একটা বিরাট উঁচু ফ্ল্যাট বাড়ি, তারপর রূপবাণী বায়োস্কোপ। এই বায়োস্কোপ বাড়িটার নাম নাকি দিয়েছিলেন রবি ঠাকুর। সবাই বলে রূপবাণী, কিন্তু বাবা একদিন আমাকে বলেছিলেন এর উচ্চারণ করতে হয় রূপবাণী। এদিকে আমি কালীদের বাড়ির পাশ দিয়ে আর একটুখানি গেলেই গ্রে স্ট্রিট, উল্টো দিকে স্টার থিয়েটার। গ্রে স্ট্রিটের বাঁ দিকে বেঁকলেই বিষ্ণুদের বাড়ি এসে যাবে। সূর্যোদাকে গিয়ে বললাম, তুমি বিষ্ণুদের বাড়িতে যাবে, চলো না। ও বাড়িতে যাওয়ার ব্যাপারে সূর্যোদার আজকাল খুব একটা আগ্রহ নেই।
তার কারণ ও বাড়িতে সূর্যদার সমবয়সী ঠিক কেউ নেই। অন্য ছেলেমেয়েরা সূর্যদার চেয়ে অন্তত 4-5 বছরের ছোট, আবার সুপ্রকাশ দা 4-5 বছরের বড়। সূর্যদার কোনো বন্ধু নেই। তাছাড়া ওর যা স্বভাব, পাড়ার কোনো ছেলের সঙ্গেও বন্ধুত্ব হলো না। সূর্যদা একটা মোটা বই পড়ছিল, মুখ না তুলেই বলল, আমি সূর্যদার গা ঘেঁষে দাঁড়িয়ে বললাম, তাহলে ক্যারাম খেলবে? আবার সূর্যদা, আমাকে একটা গল্প বলো। আশ্চর্যের ব্যাপার, সূর্যদা তবু রেগে উঠল না। বই মুড়ে রেখে আমার দিকে তাকিয়ে হাসল। তারপর বলল, আমি এখন বেরোবো, চল তোকে ও বাড়িতে পৌঁছে দিয়ে আসি। সূর্যদার ধুতি পরা দেখলে আমার হাসি পায়। রীতিমতন কসরতের ব্যাপার। আগে কখনো ধুতি টুতি পরেনি সূর্যদা। আচার ব্যবহারে ও ছিল পুরো সাহেব। হঠাৎ 2-3 মাস ধরে খুব ধুতি পরার ঝোঁক হয়েছে। নিজেই কিনে এনেছে একজোড়া খদ্দরের সাদা পাঞ্জাবি। রাস্তায় তখন অজস্র এলোমেলো হাওয়া। সূর্যদা ধুতি সামলাতে নাজেহাল। কোমরের কাছে গিঁট দিয়ে তারপর বেল্ট বাঁধা, সুতরাং খুলে যাবার ভয় নেই। কিন্তু কাছা ফুলে উঠছে বেলুনের মতন। একটা ফটোগ্রাফের মতন সেই দৃশ্যটা এত বছর পরেও আমার চোখে ভাসে। সূর্যদার মাথা ভর্তি লালচে রঙের চুল এলোমেলো, সাহেবদের মতন ফর্সা রং, থুতনিতে অল্প দাড়ি ও সদ্য ওঠা সরু গোফের রেখা, ব্যায়াম করা সুন্দর স্বাস্থ্য, পাঞ্জাবির হাতা গোটানো, নিচু হয়ে 2 হাত দিয়ে ধুতি সামলাচ্ছে। মনে হয় কোনো ছদ্মবেশী রাজকুমার। আমি রূপকথা পড়তে গেলেই রাজকুমারের মুখ সূর্যদার মতন কল্পনা করতাম। আমি পরেছিলাম কালো রঙের হাফ প্যান্ট আর তোয়ালের মতন কাপড়ের গেঞ্জি, চেইন লাগানো। ওই প্রকার গেঞ্জির ফ্যাশন তখন খুব চালু। পায়ে নটি বয় শু। হঠাৎ লম্বা হতে শুরু করেছিলাম বলে হাঁটুর তলা থেকে আমার পা দুটো বেখাপ্পা মনে হতো। দুজন কাবুলিওয়ালা একজন রোগা পটকা লোকের জামা চেপে ধরে বাঁচখাই গলায় খুব ধমকাচ্ছে। একটুক্ষণ দাঁড়িয়ে আমরা সেই দৃশ্য দেখলাম। রোগা লোকটিকে এই অবস্থায় প্রায়ই দেখা যায়। কাবুলিদের কাছ থেকে টাকা ধার করে রেস খেলে। রাস্তায় বেরুলে যে কত রকম কি দেখা যায়। চেনা দোকান, চেনা রিক্সাওয়ালা, চেনা ভিখিরি, এদেরও দেখতে ভালো লাগে। একটা বাচ্চা ভিখিরি রোজ মে বানকে চিড়িয়া বানকে বান বান গানটা গায়। কানাকেষ্টর গান, লোকে বলে কালো, কালো নয় সে যে আমার চোখের আলো, এটাও সে জানে, তবে বড্ড সুর ভুল করে। হেদোর কাছে ভাল্লুক নাচ দেখানো হচ্ছে। এটা আমরা পয়সা না দিয়েও দেখতে পারি। একটু ভিড়ের পেছন দিকে দাঁড়ালে আর পয়সা না দিলেও চলে। আমার কাছে তো একটাও পয়সা থাকে না, আর সূর্যদা কখন কি দিতে হয় তাই জানে না। একবার ইচ্ছে হলো সূর্যদাকে বলি আমাকে একটা সিগারেট লজেন্স কিনে দিতে, কিন্তু লজ্জা হলো। ভাল্লুকটা বেশি বড় নয়, অথচ বেশ গাঁট্টা গোট্টা, মনে হয় যেন বামন ভাল্লুক। আমার সেই কথা শুনে সূর্যদা বিজ্ঞের মতো জানালো, মাউন্টেন রিজিয়নের ভাল্লুক, পাহাড়ি ভাল্লুক বেশি বড় হয় না। আমি জিজ্ঞেস করলাম, কোন পাহাড়, হিমালয়? সূর্যদা বলল, হতে পারে। আচ্ছা সূর্যদা, হিমালয় তো অনেক দূর, সেখান থেকে ভাল্লুকটাকে এত দূর কি করে নিয়ে এলো? হাঁটিয়ে হাঁটিয়ে? কেন, ট্রেনে? হিমালয় পাহাড়ে কি রেলগাড়ি যায়? খানিকটা হাঁটিয়ে, খানিকটা ট্রেনে। রেলগাড়িতে কি ভাল্লুকদের উঠতে দেয়? অন্য লোকেরা ভয় পায় না? এই ব্যাপারটা সম্পর্কে সূর্যদার জ্ঞান খুব পরিষ্কার নয়। আমতা আমতা করে বলল, ফ্রেটার ট্রেন বোধহয়, কিংবা হাঁটিয়েও নিয়ে আসতে পারে। কিছুক্ষণ আমরা এই বিষয়ে গভীর আলোচনা করতে করতেই যাই। সেই দূর হিমালয়ের জঙ্গল থেকে একটা লোক একটা ভাল্লুকের গলায় দড়ি বেঁধে হাঁটিয়ে হাঁটিয়ে কলকাতা পর্যন্ত নিয়ে এসেছে। এই কল্পনা বেশ রোমাঞ্চিত করে। হঠাৎ সূর্যদার হাত টেনে ধরে আমি বললাম, বাঁ দিকে তাকাও, শিগগির বাঁ দিকে তাকাও। উল্টো দিক থেকে একটা মড়া আসছিল। খাটিয়া কাঁধে নিয়ে 4টে লোক মহা উৎসাহে বল হরি হরি বল বলে চেঁচাচ্ছে। সূর্যদা অবাক হয়ে বলল, কেন,
বাঁ দিকে তাকাবো কেন? ডান দিক থেকে মরা গেলে সেদিকে তাকাতে নেই, অকল্যাণ হয়। হ্যাঁ রে বাদল, তুই এসব কোথা থেকে শিখছিস রে? মা বলেছে। এসব হচ্ছে সুপারস্টিশন, কূপ কূপ কুসংস্কার। হ্যাঁ, একটা ইট কাঠ লোহাও যা, এই ডেড বডিও তা। ডান দিকে বাঁ দিকে তাকানোতে কিছু আসে যায় না। তাহলে মা বলল কেন? মায়েদের বোঝাতে হয়, ওরা তো লেখাপড়া শেখেননি। আমার মা লেখাপড়া শিখেছে, মা গল্পের বই পড়ে। বাজে তর্ক করিস না তো, যা বলবো তাই শুনবি। তুমি বুঝি সব জানো? সূর্যদা আমার দিকে ফিরে বলল, আমি সব জানি, সব, বুঝলি? সেই 16 বছরের সদ্য যুবকের মুখে অহংকার ঝলসে উঠল। এই পৃথিবী বিস্তৃত জ্ঞানের প্রতি যেন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায়। কিন্তু সূর্যদা বাংলা বানান জানে না, আমার থেকেও কম জানে। এই কথাটা আমার মুখে এসে গেলেও বললাম না। অভয়গুহ রোডের মোড়ে একটা দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে একজন লোক চিৎকার করে ডাকছে, বৈকুণ্ঠবাবু, বৈকুণ্ঠবাবু। কেউ সাড়া দিচ্ছে না, লোকটি ডেকেই যাচ্ছে। বহুক্ষণ সেই ডাকটা আমার কানে লেগে রইল। কেন জানি না আমার হঠাৎ মনে হলো বৈকুণ্ঠবাবু মারা গেছেন। একটু আগে যে মরাটিকে নিয়ে গেল তারই নাম বৈকুণ্ঠবাবু। আমার মাঝে মাঝে এরকম অদ্ভুত কথা মনে হয়। বিষ্ণুদের বাড়িতে তখন আতর কেনা হচ্ছে। ঠাকুর দালানে বসেছে আতরওয়ালা। তার কাপড়ের বোঁচকার মধ্যে প্রায় 100টা নানা রঙের শিশি। এক একটা শিশির মুখ খুলে একটু করে তুলো ভিজিয়ে এগিয়ে দিচ্ছে। গন্ধ শুঁকে যাচাই করছে বাড়ির মেয়েরা। বিষ্ণু, দীপ্তি, রেনু, ছকু, কানাইদের আমি পেয়ে গেলাম। সূর্যদা আমাকে পৌঁছে দিয়ে চলে যাবে। 2-3 মাস আগে সূর্যদা কলকাতার কোনো রাস্তাই চিনত না। এখন সে একা একা কোথায় কোথায় যায় কারুকে বলে না। সূর্যদাকে দেখলে এ বাড়ির ছেলেমেয়েরা খুব খুশি হয়। দীপ্তি তো একেবারে যেন গলে পড়ে। ওরা সূর্যদার হাত ধরে টানাটানি করতে লাগলো, কিন্তু সূর্যদা আর দাঁড়ালো না, চলে গেল। আমরা কিছুক্ষণ আতরওয়ালার কাছেই উঁকি ঝুঁকি মারলাম। তারপর বিষ্ণু আর আমি চলে গেলাম ওপরে।